আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা বিগত বছরের পরীক্ষায় দেখো আমাদের বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা যারা নবম দশম শ্রেণীর এসএসসি 2026 সালে পরীক্ষার্থী আছো তোমাদের জন্য আমরা কি আজকে দেখো যে বিগত বছরের বোর্ড পরীক্ষার যে সৃজনশীল প্রশ্ন উত্তর আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের শুধু এখন আমাদের 2025-এর বোর্ড কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের বোর্ড কোশ্চেনের মধ্যে প্রথমটা আছে আমাদের বরিশাল বোর্ড 2025-এ বরিশাল বোর্ড 2025-এর আমরা একটা কোশ্চেন আসছে, সেই কোশ্চেনটা দেখবো এবং ওইটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। তো দেখো আমাদের কোশ্চেনে এখন 1 নম্বর কোশ্চেন আমাদের বলতেছে যে দুটো স্থান দেওয়া আছে, একটা ক স্থান একটা খ স্থান, একটা ক একটা খ। একটা হচ্ছে আমাদের 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ অবস্থিত, একটা হচ্ছে 20 ডিগ্রি 30 মিনিট দক্ষিণ অক্ষাংশ অবস্থিত। তার মানে দুইটা দুই গোলার্ধে অবস্থিত, একটা উত্তর গোলার্ধে একটা দক্ষিণ গোলার্ধে। আর দ্রাঘিমা দেওয়া আছে একটা 92 ডিগ্রি পশ্চিম, একটা 60 ডিগ্রি পশ্চিম। তো দেখো দুইটা আমাদের পশ্চিম দিক এবং সময় দেওয়া আছে সকাল 7 ঘটিকা। এখানে আমাদের স্থানের সময় নির্ণয় করতে বলতেছে। আর একটা আমাদের চিত্র 2 দেওয়া আছে, দেখো যে চিত্র, এটা আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমাদের চন্দ্র। দেখো এই যে পৃথিবী এবং চন্দ্র, পৃথিবী চন্দ্র যে আমাদের এটা জোয়ার ভাটা নির্দেশ করতেছে। এখন বলতেছে ক নম্বর যে মেরু রেখা কাকে বলে, যে মেরু রেখা কাকে বলে। আমরা বলতেছি যে মেরু রেখা হলো, দেখুন, পৃথিবীর কেন্দ্র দিয়ে যে ক নম্বর যে পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে মেরু রেখা বলে। যে পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র এবং উপরের দিক হচ্ছে আমরা বলতেছি উত্তর দিক, আর নিচের দিকে আমরা বলতেছি দক্ষিণ দিক। তো বলতেছে পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে, উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে আমরা বলতেছি মেরু রেখা অথবা অক্ষ বলে। এরপরে আমাদের খ নম্বর কোশ্চেনে কি চাইতেছে যে অধিবর্ষ কি ব্যাখ্যা করো, যে অধিবর্ষ কি ব্যাখ্যা করো বলতেছে। যে আমরা বলতেছি যে অধিবর্ষ, যে বছর ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিন ধরা হয় সে বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলে। কি বলতেছে? সে বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলে। এখন আমরা বলতেছি যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে। এ পরিক্রমণ সম্পূর্ণ করতে পৃথিবীর 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময় লাগে। তো দেখো এটা হচ্ছে আমাদের একদম নির্ধারিত সময়, কিন্তু সাধারণত 365 দিনকে আমরা বলি 1 বছর গণনা করা হয়। এখন বলতেছি যে প্রতি 4 বছরে একদিন অতিরিক্ত একদিন অতিরিক্ত 1 বছর হয়ে যায়, ফলে একদিন করে প্রতি 4 বছরে 366 দিনে গণনা করা হয়। সে বছর ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিন ধরা হয়। এরূপ বছরকে আমরা বলতেছি অধিবর্ষ বা লিপ ইয়ার বলতেছি। এরপরে আমাদের গ নম্বর কোশ্চেনটা কি বলতেছে, গ নম্বরটা বলতেছে যে চিত্র 1 এ চিহ্নিত স্থানটির স্থানীয় সময় 7 ঘটিকা হলে খ স্থানটির স্থানীয় সময় নির্ণয় করতে বলতেছে। এই যে আমাদের এই স্থানে সকাল 7টা বাজে, তাহলে এই খ স্থানে আমাদের কত বাজবে? এখন খ স্থানের জন্য আমাদের দ্রাঘিমা দুটো লাগবে। দেখো একটা দুইটা দ্রাঘিমা আমাদের পশ্চিম দিক, তাহলে দুইটা দিক সেম দিক থাকলে আমরা কি করি? বিয়োগ করব দ্রাঘিমা দুটি। যে গ নম্বর বলতেছে আমরা জানি যে দ্রাঘিমা রেখার সাহায্যে কোন স্থানের সময় কি করা যায়? নির্ণয় করা যায়। এখন দেয়া আছে যে দেখো ক স্থানে দ্রাঘিমা দেয়া আছে 90 ডিগ্রি পশ্চিম এবং খ স্থানে দ্রাঘিমা 60 ডিগ্রি পশ্চিম। তাহলে আমরা বলতেছি দুইটি স্থানে দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করব। তাহলে 92 থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে কত হয়? 32 ডিগ্রি হয়। যেহেতু আমাদের দুইটা পশ্চিম দিক আছে তার জন্য বিয়োগ করব। এরপর আমরা বলতেছি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য হয় 4 মিনিটে। দেখো আমরা বলতেছি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য কত মিনিট? 4 মিনিট। তাহলে 32 ডিগ্রির জন্য কত পাবো? 128 মিনিট। তো 128 মিনিটকে আমরা যদি করি, 128 মিনিটকে আমরা দেখো যে ঘন্টায় রূপান্তর করলে আমরা পাই 2 ঘন্টা কত মিনিট? 2 ঘন্টা 8 মিনিট পাই। কত পাই? 2 ঘন্টা 8 মিনিট পাই। তো আমরা বলতেছি মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে অগ্রসর হতে থাকলে কি হয়? সময় বেশি হয়। আমরা জানি যে মূল মধ্যরেখা থেকে সময় অগ্রসর হতে থাকলে বেশি হয় এবং পশ্চিম দিকে থেকে অগ্রসর হতে থাকলে সময় কম হয়। কি হয়? সময় কম হয়। এরপরে আমরা বলতে দেখো এখন বলতেছে তাহলে যে ক স্থানে যখন সকাল 7টা বাজবে তখন খ স্থানের সময় কত হবে? তাহলে আমরা বলতেছি যে দুইটাই দেখো এখানে আমাদের আবার বুঝতে হবে যে দুইটাই কোন দিক ছিল বলো তো? একটা দুইটাই পশ্চিম দিক ছিল, একটা 92 ডিগ্রি ছিল আর একটা কত ডিগ্রি ছিল? আর একটা 56 ডিগ্রি না কত ডিগ্রি ছিল একটা দেখে নি। একটা 92 ডিগ্রি আর একটা আছে 60 ডিগ্রি। তো এইখানে আমাদের একটু বুঝতে হবে যে একটা 92 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি। আমরা প্রত্যেকটা জিনিস মূল মধ্যরেখা থেকে কল্পনা করব। মূল মধ্যরেখা থেকে। আচ্ছা এই চিত্রটা যে আমরা মূল মধ্যরেখা থেকে কল্পনা করব। একটা হচ্ছে 92 ডিগ্রি, মনে করো যে এইটা হচ্ছে আমাদের 92 ডিগ্রি, তাহলে এটা মনে করো যে ক স্থান, আর এটা মনে করো যে আমাদের 60 ডিগ্রি, যেহেতু 60 ডিগ্রি কম তাহলে এটা আছে 60 ডিগ্রি, এখন এটা বি স্থান মনে করো। এখন
এটা হচ্ছে খ স্থান। তাহলে এখন ক থেকে খ কোন দিকে অবস্থিত? আমরা বুঝতে পারতেছি যে ক থেকে খ আমাদের হচ্ছে কি পূর্ব দিকে অবস্থিত। কোন দিকে? পূর্ব দিকে। তাহলে কি পূর্ব দিকে হলো আমরা কি করি বলতো? সময় যোগ করি, তাই না? তাহলে আমরা সকাল 7টার সাথে 2 ঘন্টা 8 মিনিট যোগ করে দিচ্ছি, তাহলে সকাল 9টা 8 মিনিট। এরপরে আমাদের ঘ নম্বর কোশ্চেনে বলতেছে চিত্র 2 সৃষ্ট ঘটনাটির কাজে লাগিয়ে বাংলাদেশের উপকূল ভাগ কিভাবে উপকৃত হতে পারে বিশ্লেষণ করো। এখন চিত্র 2 যেই ঘটনাটি ঘটছে সেটাকে আমরা বলছি কি জোয়ার ভাটা। তো এই জোয়ার ভাটার ঘটনাটি কি কাজে লাগিয়ে বাংলাদেশের উপকূল ভাগ কিভাবে উপকৃত হতে পারে তা বিশ্লেষণ করতে বলতেছে। তো আমরা একটু দেখি। বলতেছে যে চিত্র 2 উল্লেখিত বিষয়টি হচ্ছে কি জোয়ার ভাটা। এখন বলতেছে মানব জীবনে জোয়ার ভাটার প্রভাব নিম্নে বিশ্লেষণ করা হলো। এখন আমরা জানি যে সমুদ্রের পানির রাশি নিয়মিতভাবে ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে আমরা জানি কি ভাটা বলে। এখন বলতেছে যে পৃথিবীর নিজের গতি এবং তার ওপর চন্দ্র সূর্যের প্রভাবে কি হয়ে থাকে? জোয়ার ভাটা হয়, যা মানব জীবনের উপর ব্যাপক প্রভাব ফেলে। এখন আমরা বলতেছি কি জোয়ারের সময় নদীতে পানি বৃদ্ধির ফলে কি সমুদ্রগামী বড় বড় জাহাজ কি হয়? অনায়াসে নদীতে প্রবেশ করে। কি বলতেছে? অনায়াসে নদীতে প্রবেশ করে, আবার ভাটা টানে সমুদ্রে চলে যায়। বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দরে জোয়ারের সময় নদীর গভীরতা বৃদ্ধি পেয়ে কি হয়? বড় বড় জাহাজ দেখবা যে কি প্রবেশ করে অথবা বন্দর ছেড়ে মোহনায় নোঙ্গর করতে পারে। এখন বলতেছে এখানে যে জোয়ারের সময় পানি যখন কি যে আমাদের নদী বন্দরগুলোতে প্রবেশ করে তখন কি গভীরতা বেড়ে যায়। তো গভীরতা বেড়ে গেলে বড় বড় জাহাজগুলো আমাদের কি যে সমুদ্রে মানে আমাদের বন্দরে প্রবেশ করতে পারে। তো যখন পানি কম থাকে তখন কি মানে আমাদের হচ্ছে প্রবেশ করতে পারে না। তাহলে আমরা বলতেছি কি যখন পানি বেড়ে যায় তখন প্রবেশ করতে পারে। এবং বঙ্গোপসাগরে জোয়ারের পানি পদ্মা নদীতে গোয়ালন্দের কাছে এবং মেঘনা নদীর ভৈরব বাজারের কাছাকাছি পৌঁছায়। জোয়ারের সময় সমুদ্রের পানিকে আবদ্ধ করে শুকিয়ে লবণ তৈরি করা হয়। কি করে হয়? সমুদ্রের পানিকে শুকিয়ে কি করা হয়? লবণ তৈরি করা হয়। এবং বলতেছে যে যে ভরাকটালের অনেক সময় সমুদ্রের পানি প্রবল তরঙ্গে নদীর মোহনা দিয়ে স্থলভাগের মধ্যে প্রবেশ করে বানের ও বন্যার সৃষ্টি করে। বলতেছে বানের পানির উচ্চতা 3 থেকে 4 ফুট হতে প্রায় 40 ফুট পর্যন্ত হয়ে থাকে। এখন বলতেছে যে নদীর মোহনা সংকীর্ণ বা সম্মুখে বালির বাঁধ থাকে সেসব নদীতে প্রবল বান হয়ে থাকে। বাংলাদেশেও বর্ষাকালে অমাবস্যার জোয়ারের প্রবল বান হতে দেখা যায়। কি যে এই সময় প্রবল বান হতে দেখা যায়, মানে কি বন্যা হতে দেখা যায়। তবে মেঘনা, ভাগীরথী, আমাজন কি প্রভৃতি নদীতেও প্রবল বান দেখা যায়। কি অসাবধানবশত কখনো কখনো এই বানে নৌকা, স্টিমার, জাহাজ সহ কি যে দেখো জানমালের ব্যাপক ক্ষতি হয়। এখন বলতেছে তাই বলা যায় মানব জীবনের চিত্র খ অর্থাৎ জোয়ার ভাটার প্রভাব ব্যাপক রয়েছে। আমরা বলতেছি তাহলে কি এখান থেকে দেখলাম যে মানব জীবনে কি যে জোয়ার ভাটার ব্যাপক আমাদের কি প্রভাব রয়েছে। তো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে, তখন পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।